আসসালামু আলাইকুম। রূপান্তর সংবাদে আপনাদের জানাই স্বাগত। দর্শক, আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেই বিষয়টি হচ্ছে জাফলংকে নিয়ে। জাফলংকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন যখন বাস্তবায়িত হয় না, ধূলিসাৎ হয়ে যায়, সেই ধূলিসাতের বিষয়গুলো আর যখনই রাষ্ট্রের একজন কর্মকর্তা, রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা যখন ক্ষোভ প্রকাশ করেন, দুঃখ প্রকাশ করেন, গভীর হতাশা প্রকাশ করেন, তখন আসলে সেই বিষয়টি আমাদের জন্য দুঃখজনক। আর সেই বিষয়টি আমরা শুনব পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের বক্তব্যের মধ্য দিয়ে। গেলাম সিলেটে, জাফলং এর মতো একটা অপূর্ব সুন্দর জায়গা একেবারে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলাম, ধ্বংসলীলা। এই পাথর নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কারো কাছে পরিসংখ্যান নাই। অথচ দেশের পাথরের যা আমরা তুলি সবকিছু ধ্বংস করে দিয়ে দেশের পাথর চাহিদার মাত্র 6 ভাগ মিটে হলো এই পাথরগুলো তুলে। বাকি 94 ভাগে আমি আমদানি করি। 94 ভাগে যদি আমি আমদানি করি, 6 ভাগ কেন আমি আমদানি করতে পারলাম না? কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি, কেন আমি জাফলংয়ে একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারলো না? সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম। সবাই এখানে ম্যানিফেস্টোতে আমরা কথা বলতেছি, আমরা 2 জন উপদেষ্টা গেলাম সেখানে, যাই হোক, যা হবার তা হলো। এটা হওয়ারই কথা। আপনি যখন ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর স্বার্থে আঘাত দেবেন, আপনাকে এরকম আঘাত প্রতিঘাতের ভিতর যেতে হবে। সেখানে কিন্তু আবার পাথর উত্তোলনের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখলাম। সেখানে কিন্তু দেখলাম না যে আমরা জাফলং রক্ষা করব, পাথর 6%ই তো আমরা আমদানি করে আনবো। কিন্তু দেখেন, এই 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা, পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে। আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। এই হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা কেন দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু জাফলংটাকে ধ্বংস করে দিয়ে কিসের উন্নয়ন হচ্ছে, কার উন্নয়ন হচ্ছে? আজকে যদি ওখানে পাথর তোলা না হয়, ইকো ট্যুরিজম হয়, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা সহজ হিসাব করবেন যে ইকো ট্যুরিজম দিয়ে আপনারা কত আয় করেন, সরকার কত আয় করে, আর পাথর তুলে সরকার কত আয় করে। এই কম্পারেটিভ অ্যানালাইসিসটা কেউ কখনো করেছে? একজন ডিসি লিখেছিলেন সরকারকে যে পাথর উত্তোলন না করে যদি আমি ইকো ট্যুরিজম করি আমি অনেক বেশি আয় করতে পারবো। আর তখন এই যে পাথর তুলে মানুষগুলো সারাদিন পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর তোলে, এটাকে আপনারা এমপ্লয়মেন্ট বলেন? এটা তো এক্সপ্লয়টেশন, এটা তো ক্লিয়ার কেস অফ এক্সপ্লয়টেশন। এটা এমপ্লয়মেন্ট হলো কেমন করে? আর এই যে পাথরগুলো, ধরেন অন্য দেশ হলে কি করতো? আপনি ভিয়েতনামে কেন যান? পাথরের উপর পানি দেখতে। আপনি সোমেশ্বরীতে যান, বালুর উপরে পানি দেখবেন। আমরা এখানে পাথরের উপর পানি দেখব না, আমরা ভিয়েতনামে যাব পাথরের উপর পানি দেখতে। মানে একটা সুন্দর জিনিস হাতে ধরে কেমন করে অসুন্দর করতে হয় শিখতে হলে বাংলাদেশে আসতে হবে, একদম বাংলাদেশে আসতে হবে। দর্শক, একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে মানুষের জীবিকা, এই দুইয়ের ভারসাম্য খুঁজে পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। তবে একটি বিষয় নিশ্চিত, প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করে নয়, তার সুরক্ষার মধ্য দিয়েই টিকে থাকতে হবে আমাদের ভবিষ্যৎ। পরিবেশ বান্ধব উন্নয়ন, ইকো ট্যুরিজম উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তাহলে জাফলং হতে পারে বাংলাদেশের একটি সবুজ আদর্শ মডেল। এই ছিল রূপান্তর সংবাদে আজকের এই প্রতিবেদন। আপনাদের মতামত জানান কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সত্যের পক্ষে পরিবর্তনের সাথে সাথে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল রূপান্তর সংবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।